আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সহ যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জীববিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমউদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিজ্ঞান বিভাগ, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই, রাঙামাটি, পার্বত্য জেলা। আজকের ক্লাসটি মূলত সাজানো হয়েছে প্রধানত একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছে তাদের জন্যই, অর্থাৎ 2020-21 শিক্ষাবর্ষে যারা ভর্তি হয়েছে তাদের প্রতি স্পেশাল কংগ্রেচুলেশন তোমাদের প্রতি। তো তোমরা ইতিমধ্যে আমার প্রথম ক্লাসটি যেটি ওরিয়েন্টেশন ক্লাস ছিল সেটি দেখতে পেয়েছো। তো তোমাদের জন্যই মেনলি করা, তবে সেকেন্ড ইয়ার যারা আছো 2019-20 শিক্ষাবর্ষের তাদের জন্য এটা রিভিশন হয়ে যাবে। তাদের তো এটা আগে পড়ানো হয়েছে, তাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট যে তারা আবার জিনিসটাগুলো স্মরণ করতে পারবে এবং সব কিছু বুঝতে তাদের জন্য আর একটু অনেক বেশি সহজ হবে। তো সেজন্য তোমাদের যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের জন্য দ্বিতীয় ক্লাস, এবং এর আগে তোমরা ক্লাস অক্টোবর 3 যে ক্লাসটা পেয়েছো সেটি ছিল তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং অক্টোবর 4 যে ক্লাসটি সেটাও তোমরা পেয়েছো। তোমরা আমার দুটা ক্লাস পেয়েছো। তো যে ইতিমধ্যে আমি তোমাদের সাথে যোগাযোগ করতে পেরেছি, মোটামুটি বেশ কয়েকজনের সাথে যোগাযোগ হয়েছে। যা এখনও যোগাযোগ করতে পারোনি তারা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগের চেষ্টা করবে। মোবাইল নাম্বার দিয়েছি আমি। এছাড়া তোমাদের জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ খুলেছি আগে, সেটিতে আমি অ্যাড করে নিয়েছি। সবাইকে অ্যাড করা সম্ভব হচ্ছে না, কারণ একই নাম আমার জন্য একটু কঠিন হয়ে গেছে, কারণ তোমাদের একই নামে 7-8 জন এবং তোমাদের প্রোফাইল বেশিরভাগই লক, যে কারণে মানে অন্য কাউকে অ্যাড করলে তো আমার সমস্যা হবে। এটা আমার যেহেতু আমাদের এটা সীমাবদ্ধ, আমাদের শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীদের জন্য, এখানে অন্য কলেজের বা অন্য কেউ অ্যাড হয়ে গেলে সেটা সমস্যা। তো সেজন্য আমি একটু সমস্যায় পড়েছি, তাও কয়েকজনকে করতে পেরেছি অনেক তোমাদের সাথে যোগাযোগ করার পর। আর অন্যরা চেষ্টা করবে, তোমরা একে অন্যকে অ্যাড করাটা একটু সহজ। তারপরেও তোমরা যে আইডিতে, ফেসবুক আইডি যেটা, সেটি যদি আমাকে সঠিকভাবে তোমরা তোমাদের নাম এবং রোল নাম্বার পাঠিয়ে বায়োলজি, আমি তোমাদের মেসেজ দিয়েছি অনেকজনকে যে বায়োলজি স্পেশাল মেসেঞ্জার গ্রুপ, এই গ্রুপটাতে তোমরা একটা মনোগ্রাম দেখতে পাবে, এবং সেই মনোগ্রামে যে আমাদের যে বঙ্গবন্ধুর শতবর্ষবার্ষিকীর যে প্রোগ্রামটা হয়েছিল, বিশাল একটা প্রোগ্রাম, সেখানে সেই প্রোগ্রামে একটা চিত্র দেওয়া আছে পতাকা হাতে। তো পতাকা দেখে তোমরা সেটা বুঝতে পারবে। তাছাড়া বায়োলজি স্পেশাল কর্ণফুলী কলেজ, পুরো নামটা হচ্ছে বায়োলজি স্পেশাল কর্ণফুলী কলেজ। তো ওখানে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বারটা যদি পাঠিয়ে দাও তাহলে আমার জন্য অনেক সহজ হয় অ্যাড করতে। কিন্তু আমি এমনিতেই ফেসবুক থেকে অ্যাড করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে। আমি বারবারই চেষ্টা করছি, 7-8 জন একই নামে, তো এই জন্য আসলে খুবই কঠিন এটা। তোমরাও চেষ্টা করো, আমিও চেষ্টা করছি সেভাবে। আর যে কোনো সমস্যাতেই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা দেওয়ার। আর পড়ার ক্ষেত্রে মনে করো আজকে ধরতে গেলে আমরা মেইন লিটারেচারে ঢুকছি, তো সেক্ষেত্রে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, তাহলে তোমরা সেই মেসেঞ্জার গ্রুপে করাটাই বেটার। সেখানে আমি তোমরা প্রশ্ন যে কোনো সময় দিয়ে রাখতে পারো, রাত 12টা, 2টা, 3টা বাজেও দিয়ে রাখতে পারো। আমি আমার সুযোগ মতো সেখানে প্রশ্নগুলো চেক করব, প্রতিদিন চেক করে আমাদের তোমাদের উত্তর দেবো। আর তারপরেও যদি সমস্যা হয় তাহলে টেলিফোন নাম্বার তো আছেই। হ্যাঁ, অর্থাৎ আমি সবসময় তোমাদেরকে সাহায্যের জন্য প্রস্তুত।
কিন্তু তোমাদের সহযোগিতা প্রয়োজন, কারণ তোমরা যদি সহযোগিতা না করো তাহলে ইন্টারাকশানটা হবে না, একমুখী ইন্টারাকশান হয় না। ঠিক আছে, আজকে তোমরা তাহলে বোর্ডে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে 1 2 3 4 5, এখানে আমি নাম্বার দিইনি, নাম্বার দেওয়ার দরকার নেই। এখানে অর্থাৎ 5 ধরনের উপাদান দেওয়া হয়েছে। তোমরা একটু চিন্তা করে দেখো যে এগুলো কী। হয়তো সবগুলো পারবে না, কিন্তু একটাও যদি না পারো তাতেও সমস্যা নেই, কারণ তোমরা তো শিখতে এসেছো আর আমি তোমাদের শেখাতে এসেছি। কাজে এখানে কোনো সমস্যা নেই, তবে একটু চিন্তা করলে তোমরা আমার মনে হয় বেশিরভাগ উপাদানগুলো বুঝতে পারবে। এখন আমি বলে দিচ্ছি, দেখি তোমাদের সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে তুমি সাকসেসফুল, আর যদি মিলে না যায় তাহলে সেটাকে ফেইলিউর আমি বলবো না, কারণ ফেইলিউর ইজ দি পিলার অফ সাকসেস। যদি সেই হিসাবে মনে করো তাহলে ফেইলিউর মনে করো, অসুবিধা নেই। তো সেখানে তোমাদের লজ্জার কোনো কারণ নেই, তোমরা শিখতে এসেছো। কাজে এখানে আমরা প্রথম যে এই ছবিটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। আমরা জানি যে ব্যাকটেরিয়া এককোষী মাইক্রো অর্গানিজম। এই কোষটা হচ্ছে, এ ধরনের আরও অনেক কোষই আছে, তবে এটি আসলে ডিম্বাণুকে চিহ্নিত করা হচ্ছে। অনেক একটু যদিও ডিম্বাণুর মতন অনেক কোষ আছে, কিন্তু ডিম্বাণু হচ্ছে সবচেয়ে বড় কোষগুলোর মধ্যে। আর এটি হচ্ছে শুক্রাণু, এটিও তোমরা পেয়েছো। আর এই কোষটা হচ্ছে তোমার একটু তোমার বেনজিন লাইক স্ট্রাকচার। তো এ ধরনের কোষ তোমরা পাবে। উদ্ভিদ, এটা একটা উদ্ভিদ কোষ দেওয়া আছে, এটাও উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ। অর্থাৎ সবগুলোই হচ্ছে এখানে কোষ। তাহলে আমরা বুঝতেই পারছো আমাদের আলোচ্য বিষয় কি। আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে সেল। তাহলে এই সেল নিয়ে আমরা এখানে যে আজকের ক্লাস থেকে তোমরা যেগুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ সেল, অর্থাৎ সেল নিয়ে আমি তোমাদের সাথে গল্প করব, গল্পের মাধ্যমে শেখা। এরপরে আমরা একটু পড়ার দিকে যাব যে টাইপস অফ সেল। সেলটা এখানে ব্যাকগ্রাউন্ডটা বলবো, সেল কাকে বলে সেটি বলবো। তারপর এখানে টাইপস অফ সেল, আমরা এই টাইপগুলো জানতে পারবো। এরপর সেল থিওরি, যদি সময় পাওয়া যায় সেল থিওরি সম্পর্কে আলোচনা করব। আর যদি এটি সময় পাওয়া না যায় তাহলে আমরা নেক্সট ডেতে এটি আলোচনা করব। আমি লিখে রাখলাম, সময় পেলে আলোচনা করব। যেটুকু আলোচনা করতে পারবো বাকিটা নেক্সট ক্লাসে অন্য বিষয়ের সাথে। তাহলে শুরু করা যাক আজকের গল্প। আজকের গল্প হচ্ছে কোষ নিয়ে। তোমরা নিশ্চয়ই জেনেছ রবার্ট হুক একজন বিজ্ঞানীর নাম। তোমরা আশা করি স্কুলে তোমরা এটা জেনেছ। একজন ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট হুক। তিনি বিভিন্ন অ্যাপারেটাস এবং বৈজ্ঞানিক সরঞ্জাম, যাকে ইকুইপমেন্ট, এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। এবং এগুলো রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি যে বিজ্ঞানভিত্তিক যে সেমিনার, সেখানে তিনি আশা করলেন যে কিছু একটা চমক দেবেন। হঠাৎ তিনি কর্ক তো চেনো, যে বোতলের মুখে যেটি লাগানো হয়, একটা কর্ক নিয়ে দেখলেন যে কর্কটা পানিতে ভাসে। তখন তার মনে প্রশ্ন জাগে যে কর্কটা ভাসছে কেন। তো এরপর তিনি কর্কের একটা টিএস বা ট্রান্সফার সেকশন অনুপ্রস্থচ্ছেদ করলেন। এভাবে একটা টিস্যু বা সেকশন করে তিনি সেটা তার নিজের তৈরি মাইক্রোস্কোপে দেখলেন। এবং সেই মাইক্রোস্কোপটা ছিল মাত্র 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। অর্থাৎ ধরো এটা যদি একটা ডট হয়, এখানে মনে করো একটা ডট, এটা তো আর ডট না, মনে করো এটা একটা ডট, তাহলে এই ডটটাকে 30 গুণ বেশি বড় দেখা যাবে। তাহলে তার মাইক্রোস্কোপটা ছিল 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। এই 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন মাইক্রোস্কোপে
তিনি যেটি করলেন এই টিস্যুটাকে স্থাপন করলেন এবং সেখানে তিনি দেখতে পেলেন যে টিস্যুটার যে টিস্যুর যে কোষগুলোর আকৃতি, তিনি কোষ তো পরে নাম আসছে, তিনি এর আকৃতিটা দেখতে পেলেন যেরকম তার কাছে মনে হয়েছে তিনি এর আগে তৎকালে, সেই সময়, এখন কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, সেই সময়ে সন্ন্যাসীরা যে প্রকোষ্ঠগুলোতে থাকতেন কিংবা পাদ্রীরা যে ঘরগুলোতে থাকতেন সেগুলোর সাথে তার মিল সাদৃশ্যপূর্ণ মনে হয়েছে। আবার তার চাইতেও বেশি মনে হয়েছে আমি যে একটা কোষ এখানে এঁকেছিলাম এই ধরনের, অর্থাৎ বেনজিন স্ট্রাকচার, এই ধরনের আমরা দেখতে পাবো তোমার মৌচাকের মধ্যে, অর্থাৎ তার কাছে ঠিক মৌচাকের গঠনের সাথে মৌচাকের যে প্রকোষ্ঠগুলো আমরা দেখতে পাই, ঠিক কর্কের মাইক্রোস্কোপের নিচে কর্কের সেকশনটাকে ঠিক এই ধরনের আকৃতি মনে হয়েছে। তখন তিনি এটাকে সেল নাম দিলেন। তাহলে এখানে দেখো অনেকগুলো আছে, আরও এখানে আমরা 3টা উপমা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে তৎকালে সন্ন্যাসীরা যেসব ছোট ছোট ঘরে থাকতেন সেই ঘরগুলোকে তুলনা করা হয়েছে এটার সাথে, তার কাছে মনে হয়েছে সেই সন্ন্যাসীদের সেই কক্ষগুলো। আবার একই রকম পাদ্রীরাও থাকতেন এই ধরনের ছোটোখাটো, এখন আর ওনারা এইভাবে থাকেন না, এখন তো আধুনিক যুগ, বিজ্ঞানে অনেক বেশি উৎকর্ষ সাধিত হয়েছে এবং ঠিক সেই ভাবে তাদের সেই ঘর বাড়ি তো আগের মতো নেই, এখন অনেক উন্নত। তো এটা তখনকার সময়ের কথা। আবার তার কাছে মনে হচ্ছে মৌচাক, শুধু মৌচাকটাই ঠিক আছে, ঠিক সে সময়ে যেরকম ছিল এখনও সেরকমই আছে। তাহলে এটি ছিল 3টা উপমা। আরও একটা উপমা ব্যবহার করা যায়, সেটি হচ্ছে তখন কারাগারে ইয়েদেরকে যে রাখা হতো, যদিও কারাগারের প্রকোষ্ঠের সাথে আবার আকৃতির দিক থেকে মিল নেই, তো কারাগারের যে কুঠুরিগুলোতে সাধারণত কয়েদিরা থাকে সেগুলোকেও সেল বলা হয়। সেখান থেকে সেল শব্দটা আসছে সেলুলা থেকে, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ এবং সেখান থেকেই আসছে সেল। তাহলে সেল কোন কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি? এখানে তিনি সেল প্রয়োগ করেছেন সন্ন্যাসীদের থাকার ঘর, পাদ্রীর থাকার ঘর, মৌচাকের যে কুঠুরিগুলো আছে সেই কুঠুরি, পাশাপাশি এখনও কারাগারে যে কক্ষগুলো আছে এগুলোকে, এসব অর্থে সেল ব্যবহৃত হয়। তখন তিনি এটাকেই নাম দিলেন সেল, যেটা কর্কের মধ্যে। মূলত তিনি যে তোমার অনুচ্ছেদটা দেখেছিলেন সেটি ছিল আসলে কোষ প্রাচীরের কোষ। তাহলে এখান থেকেই, এবং এই সালটা ছিল রবার্ট হুকের, তিনি যে রবার্ট হুকের তিনি এই মাইক্রোগ্রাফিয়া একটা গ্রন্থে তার লেখা এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে রবার্ট হুক 1665 সালে এটি প্রকাশ করেন। আমি যে গল্প বললাম এই গল্পের সারসংক্ষেপ, অর্থাৎ সেল তিনি নামকরণ করেন মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে। ইতিমধ্যে তবে তিনি সেলের বিশ্লেষণে যেতে পারেননি, কারণ আসলে তিনি তো যেটা দেখেছিলেন সেটা ছিল কোষ প্রাচীর। পরবর্তীতে অনেক দিন যায়, ইতিমধ্যে অনেক বিজ্ঞানী এটা সম্পর্কে আলোচনা করেছেন, গবেষণা করেছেন। এরপর যেটি আরও বেশি তথ্য পাওয়া যায়, লিয়েনহুক, বিজ্ঞানী লিয়েনহুক, ইনি ছিলেন ডাচ বিজ্ঞানী, রবার্ট হুক ছিলেন ব্রিটিশ বিজ্ঞানী। লিয়েনহুক 1674 সালে, অর্থাৎ আরও অনেক পরে, লিয়েনহুক তার নিজের তৈরি মাইক্রোস্কোপ, সেটি ছিল তোমার 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। তার সেখানে তিনি বিভিন্ন শুক্রাণু এবং অন্যান্য কোষের অস্তিত্ব প্রমাণ করেন। তাহলে সেলের সঠিক বর্ণনাটা বা তথ্যভিত্তিক যে গবেষণা সেটি হয়েছে আসলে লিয়েনহুকের সময়ে। কারণ রবার্ট হুকের যে মাইক্রোস্কোপটি ছিল সেটি ছিল 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন, আর লিয়েনহুক যখন যে মাইক্রোস্কোপ দিয়ে কাজ করেছেন সেটি ছিল 270 গুণ
বিবর্ধন ক্ষমতা সম্পন্ন, এখন তো অনেক বেশি বিবর্ধন ক্ষমতা সম্পন্ন হয়েছে। তাহলে এখন 1674 সালে তিনি এ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দেন। এটি হচ্ছে কোষের মানে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। তো তোমাদের গল্পটা কেমন লাগলো? আমরা গল্পের মাধ্যমে কোষ আবিষ্কারের কাহিনীটা জানলাম। তাহলে এটি হচ্ছে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। এখন আমরা বলি যে কোষকে এখানে কোষ কাকে বলে। কোষের যে সংক্ষিপ্তভাবে তুমি যদি বলো যে জীবদেহের গঠন এবং কার্যিক একককে কোষ বলে, এটি মৌলিক বিষয়টা এখানে চলে আসছে। আসলে সংজ্ঞা কোনো নির্দিষ্ট ছকে আবদ্ধ বিষয় নয়। এটি সংজ্ঞা হচ্ছে তুমি তোমার ভাষায় মূল উপাদানগুলোকে যত সুন্দরভাবে উপস্থাপন করতে পারো সেটি হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞা ফিক্সড না যে আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই বলতে হবে, অথবা কোনো বইতে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই বলতে হয়, তেমনটা ঠিক নয়। এটি হচ্ছে তোমার উপাদানগুলো থাকতে হবে। তাহলে কোষের মূল উপাদান হচ্ছে যে কোষ জীবদেহের গাঠনিক একক। পাশাপাশি আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোষ হচ্ছে জীবদেহের কার্যিক একক, গাঠনিক একক এবং যৌবনিক কাজের একক। সেজন্য দুটাকে একসাথে করে বলা হয় জীবদেহের গঠন এবং কাজের একককেই কোষ বলে। এখন যদি আমরা আরেকটু বিশ্লেষণে যাই তাহলে কোষকে এভাবে বলা যায় যে কোষ বলতে প্রাচীরযুক্ত কিংবা প্রাচীরবিহীন, ক্লোরোফিলযুক্ত কিংবা ক্লোরোফিলবিহীন, সুগঠিত কিংবা অগঠিত নিউক্লিয়াস সমন্বিত, প্লাজমা মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের পিণ্ডকে বোঝায়। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেলাম যে এখানে কোষ প্রাচীর থাকতে পারে নাও থাকতে পারে, সেজন্য আমরা বলছি কোষ প্রাচীরযুক্ত কিংবা প্রাচীরবিহীন। ক্লোরোফিল থাকতে পারে নাও থাকতে পারে, উদ্ভিদ কোষে থাকবে প্রাণী কোষে থাকবে না, সেজন্য ক্লোরোফিল যুক্ত কিংবা ক্লোরোফিলবিহীন শব্দটা আমরা ব্যবহার করেছি। আবার ব্যবহার বলছি যে সুগঠিত বা অগঠিত নিউক্লিয়াস সমন্বিত। নিউক্লিয়াস সুগঠিতও থাকতে পারে কোষের মধ্যে, আবার অগঠিতও থাকতে পারে, সেজন্য আমরা সুগঠিত অথবা অগঠিত, তবে থাকতেই হবে। আর প্রোটোপ্লাজম থাকতেই হবে, প্লাজমা মেমব্রেন থাকতেই হবে। এগুলো হচ্ছে মৌলিক উপাদান। আর এই মৌলিক উপাদানগুলোকে আমি আমার সংজ্ঞায় সংযুক্ত করতে পেরেছি। আমি আবার বিশ্লেষণধর্মী সংজ্ঞাটাও বলছি আবার, এবং সংক্ষেপে যে সংজ্ঞাটা সেটাও আমি বলছি। বিশ্লেষণধর্মী সংজ্ঞাটা হলো কোষ বলতে প্রাচীরযুক্ত কিংবা প্রাচীরবিহীন, ক্লোরোফিলযুক্ত কিংবা ক্লোরোফিলবিহীন, সুগঠিত অথবা অগঠিত নিউক্লিয়াস সমন্বিত, প্লাজমা মেমব্রেন দ্বারা পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের পিণ্ডকে বোঝায়। এটি হচ্ছে বিশ্লেষণধর্মী সংজ্ঞা। আর যদি আমরা সংক্ষেপে বলি তাহলে জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। জীবদেহের গঠন এবং কাজের একককে কোষ বলে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কোষ কাকে বলে। এই প্রশ্ন, তোমার প্রশ্নগুলো সাথে সাথে লিখে ফেলবে, এখন থেকে এই প্রশ্ন লিখো। যেমন প্রথম কোশ্চেনটা হলো এটাই, কোষ কাকে বলে অথবা কোষ কি, তাহলে তার উত্তরে তোমরা এটাই লিখবে। এখন আমরা সেকেন্ড পয়েন্টে যাচ্ছি যে টাইপস অফ সেল। এখানে অবশ্য আরেকটা লেখো যে সেলের সংজ্ঞা, বা শুধু সেল লিখে রাখো যেটা। তো এখন আমরা টাইপস অফ সেলে যাচ্ছি। কোষের প্রকার। কোষকে 3টি পয়েন্টের ভিত্তিতে 6 ভাগে ভাগ করা হয়। প্রথম এই দুটো হচ্ছে একটা পয়েন্টের ভিত্তিতে করা হয়, এই দুটো হচ্ছে একটা পয়েন্টের ভিত্তিতে, আর এই দুটো হচ্ছে একটি পয়েন্টের ভিত্তিতে। এখন কি কি পয়েন্ট বা ফ্যাক্টর? প্রথমে কোষকে কাজের ভিত্তিতে বা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, তাহলে এটা পাশে তুমি লিখে রাখতে পারো, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ 2 প্রকার। তাহলে কি কি? সোমাটিক সেল বা দেহকোষ, রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ। তাহলে সোমাটিক সেল আমরা এখন যেটা আলোচনা করছি সেটি হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে।
আমরা আলাদা আলাদা পয়েন্ট করে দেখি যে এখানে এক নম্বর হচ্ছে কাজের ভিত্তিতে। কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার, ওয়ান হচ্ছে সোমাটিক সেল বা দেহকোষ। এখানে পাশে দেহকোষ লিখো, সোমাটিক সেল, আর হচ্ছে রিপ্রোডাক্টিভ সেল বা জনন কোষ। তাহলে সোমাটিক সেল বা দেহকোষ কাকে বলে? সোমাটিক সেল হচ্ছে যে সমস্ত কোষ জীবদেহ গঠন করে বা চারিত্রিক বৈশিষ্ট্য গঠন করে কিন্তু জনন কাজে কোনো ভূমিকা রাখে না, তাদেরকে বলা হয় সোমাটিক সেল বা দেহকোষ। আর রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে যে সমস্ত কোষ জননে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু দেহ গঠনে কোনো ভূমিকাই রাখে না, তাদেরকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল। তাহলে আবার বলছি যে সোমাটিক সেল হলো কাজের ভিত্তিতে দুই প্রকার, সোমাটিক সেল, রিপ্রোডাক্টিভ সেল। সোমাটিক সেল বা দেহ কোষ হলো যে সমস্ত কোষ দেহ গঠনে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু জননে কোনো ভূমিকাই রাখে না, তাদেরকে বলা হয় সোমাটিক সেল বা দেহ কোষ। যেমন প্যারেনকাইমা সেল, কোলেনকাইমা সেল, এগুলো হচ্ছে স্ক্লেনকাইমা সেল, এগুলো হচ্ছে সোমাটিক সেল। আর রিপ্রোডাক্টিভ সেল হচ্ছে যে সমস্ত সেল বা কোষ জননে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু দেহ গঠনে কোনো ভূমিকাই রাখে না, তাদেরকে বলা হয় রিপ্রোডাক্টিভ সেল বা গ্যামেট বা জনন কোষ। রিপ্রোডাক্টিভ সেল কি কি? শুক্রাণু এবং ডিম্বাণু। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে দুই নম্বর হচ্ছে নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে দুই প্রকার। কোষ দুই প্রকার। এক নম্বর হলো প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। তোমরা এই টার্মগুলো ইংলিশে শেখার চেষ্টা করো, সেজন্য আমি ইংলিশে লিখছি, কারণ তোমরা বায়োলজিতে সবসময় ইংরেজিটা ব্যবহার করার চেষ্টা করবে। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। আচ্ছা, এখন প্রোক্যারিওটিক সেলকে আবার প্রো সেলও বলা হয়। প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ, পাশে আদি কোষ লিখো, সেটা আমি লিখবো না, আমি ইংরেজিতে লিখে দিলাম। ইউক্যারিওটিক সেল তোমরা লেখো প্রকৃত কোষ। তাহলে প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ হচ্ছে যে সমস্ত কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না, সেগুলি হচ্ছে প্রোক্যারিওটিক সেল। আর ইউক্যারিওটিক সেল হচ্ছে যে সমস্ত কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, অর্থাৎ প্রকৃত নিউক্লিয়াস থাকে। এখন সুসংগঠিত নিউক্লিয়াস বলতে কি বুঝি? সুসংগঠিত নিউক্লিয়াস হচ্ছে যার নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিওলাস থাকবে, ক্রোমাটিন থাকবে, অর্থাৎ এই চারটি উপাদান যদি থাকে তাহলে তাকে আমরা সুসংগঠিত নিউক্লিয়াস বলতে পারি। তাহলে এই সুসংগঠিত নিউক্লিয়াস যাদের ক্ষেত্রে থাকবে না তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক সেল বা আদি কোষ। আর যাদের ক্ষেত্রে সুসংগঠিত নিউক্লিয়াস থাকবে তাদেরকে বলা হয় ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলকে আবার সংক্ষেপে ইউ সেলও বলা হয়। প্রশ্ন আসে ইউ সেল কি? তাহলে ইউ সেল কি, সেটা উত্তরও এটাই হবে, অর্থাৎ যে সমস্ত কোষের মধ্যে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে সেগুলি হচ্ছে ইউক্যারিওটিক সেল। যেমন তোমরা অ্যামিবার নাম শুনেছ, অ্যামিবা একটা ইউক্যারিওটিক সেল। আর প্রোক্যারিওটিক সেল হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার নাম শুনেছ, ব্যাকটেরিয়া একটা ইউক্যারিওটিক সেল বা আদি কোষ। আশা করি বুঝতে পেরেছ। এরপর আসো নেক্সট পয়েন্ট, ক্রোমোজোম সেটের সংখ্যার ভিত্তিতে, অর্থাৎ কোষের মধ্যে ক্রোমোজোম সেট কয়টি সেটার ভিত্তিতে কোষকে আবার দুই ভাগে ভাগ করা হয়।
ভিত্তিতে কোষ দুই প্রকার। এক নম্বর হচ্ছে হ্যাপ্লয়েড সেল, দুই নম্বর হচ্ছে ডিপ্লয়েড সেল। তাহলে ক্রোমোজোম সেট, যে সমস্ত কোষের মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে, সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম, তাকে বলা হয় হ্যাপ্লয়েড সেল। আর যে সমস্ত কোষের মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকে তাকে বলা হয় ডিপ্লয়েড সেল। তাহলে হ্যাপ্লয়েড সেল এবং ডিপ্লয়েড সেল কার ভিত্তিতে? ক্রোমোজোম সেটের সংখ্যার ভিত্তিতে ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা হয়, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড। আবার বলছি যে হ্যাপ্লয়েড সেল হচ্ছে যে সমস্ত কোষের মধ্যে এক সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। আর যে সমস্ত কোষের মধ্যে দুই সেট ক্রোমোজোম থাকে তাদেরকে বলা হয় ডিপ্লয়েড কোষ। যেমন শুক্রাণু, ডিম্বাণু সব সময় হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কোষ দেহকোষ হতে পারে, জনন কোষ, তবে জনন কোষ সবসময়ই হ্যাপ্লয়েড। দেহকোষ হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড দুটোই হতে পারে। আর ডিপ্লয়েড কোষ হচ্ছে আমরা যে কোনো মানুষের মনে করো স্নায়ুকোষ, মানুষের যকৃতের কোষ, এগুলো সবই হচ্ছে ডিপ্লয়েড কোষ। তাহলে দেহকোষগুলো বেশিরভাগই ডিপ্লয়েড, তবে যেমন আম গাছ, জাম গাছে যে প্যারেনকাইমা, মাকড়নকাইমা, এগুলো সবই ডিপ্লয়েড, কিন্তু ওদের আবার শুক্রাণু সেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। তবে নিম্নশ্রেণী প্রাণীতে আবার হ্যাপ্লয়েড দেহকোষ থাকে, যেমন স্পাইরোগাইরা। তাহলে আমাদের আজকের যে পার্টটা ছিল সেটি মোটামুটি শেষ করেছি। এখানে সেল থিওরিটা আজকে আর নয়, সেল থিওরি আজকে আমরা এই পর্যন্তই রাখছি, তবে সেল থিওরিটা আমরা নেক্সট ক্লাসে সেল থিওরি থেকেই শুরু করব। তো আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজ করবে। তোমরা কিন্তু নিষ্ক্রিয় থাকবে না, অবশ্যই সক্রিয় থাকবে। বায়োলজিতে চিত্র নির্ভর প্রশ্ন বেশি, চিত্র আঁকার চেষ্টা করো। এখন যেহেতু সময় পাচ্ছ, কলেজে আসতে হচ্ছে না, সেই সময়টাকে কাজে লাগাও। এবং তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, একটি উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র। এটা অঙ্কন করে পাঠাবে। 2 নম্বর হচ্ছে প্রাণী কোষের চিহ্নিত চিত্র, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষের চিহ্নিত চিত্র। এটা দিয়ে তোমাদের হোমওয়ার্কটা শুরু করতে চাই। আর এটা হচ্ছে চিত্র। আর আজকে আলোচ্য বিষয় যা যা পড়া হয়েছে সেই প্রশ্নাবলী, আলোচিত প্রশ্নাবলী, এগুলো শিখবে। আলোচিত প্রশ্নাবলী কি কি? কোষ কাকে বলে, কোষের প্রকার, এই দুটো মেইনলি। আর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, সেটাও হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্টিভ আসবে। তা আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা থাকে সেটা আমাকে জানাবে। আগামীতে আমরা আবার হাজির হব আরেকটা বিষয় নিয়ে, এবং কোষ মতবাদ নিয়ে শুরু করব আমরা। তো সেই পর্যন্ত তোমাদের সবার মঙ্গল কামনা করছি। সবাই সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এবং প্রয়োজন ছাড়া ঘরে বের হওয়ার দরকার নেই। তোমরা ঘরেই থাকো, পড়াশোনা করো, নিজে ভালো থেকো, এবং আপনজনদেরকে ভালো রাখার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।